হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষি থেকে 16 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 5 দাগে আছে, আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ করে তার তালিকা তৈরি করি ও স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করি, নিজে করি। তাহলে এখানে কি আছে? এখানে 50 জন ছাত্রছাত্রী আছে। কে সাদা পছন্দ করে, কে লাল পছন্দ করে, কে সবুজ, কে নীল, কে কালো ইত্যাদি রঙগুলো কে কে পছন্দ করে, সেরকম নিজে থেকে এর তালিকা তৈরি করতে হবে এবং সেখান থেকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ স্তম্ভলেখার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটা একেবারে নিজের কাজ, অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্লাসে তোমার যে 50 জন ছাত্রছাত্রী আছে, 50 জন ছাত্রছাত্রী তাদের দেখবে এবং তাদের কাছে জিজ্ঞাসা করবে, এবং যে সাদা বলবে তাকে সাদার ঘরে কাউন্ট করবে, যে লাল বলবে তাকে লালের ঘরে। এরকম করে টোটাল একটা ছক তৈরি করতে হবে। সেই ছক দিয়ে লেখচিত্র আঁকতে হবে। তো আমি এখানে মোটামুটি একটা নাম্বার ধরে করে দিচ্ছি, বাট তোমরা যখন করবে অবশ্যই ক্লাসে গিয়ে কে সাদা, কে লাল, কে নীল, কে কালো পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী লিখে তাদের একটা তালিকা তৈরি করবে। তাহলে এখানে যে একটা ছক তৈরি করতে হবে, তার দুখানা কলাম থাকবে, এই দুখানা রো থাকবে। এটা একটা দিলাম রো, আর এটা একটা দিলাম। তো প্রথমে লিখব কি, এখানে বিভিন্ন রঙের কথা বলা আছে, তাহলে প্রথমে রং এর নাম। তো এখানে আছে সাদা, লাল, সবুজ, নীল, কালো, 5 রকমের রং আছে। তাহলে এই ঘরটাকে আমি 5 ভাগে ভাগ করব। আর এখানে ছাত্র ছাত্রী সংখ্যা। তো রঙের নাম দেখো, প্রথমে আছে সাদা, তাহলে এখানে লিখব সাদা, এখানে লিখব লাল, এখানে সবুজ, এখানে নীল, আর এখানে কালো। তো প্রথমে সাদা রং যারা পছন্দ করে, তো সাদা রং মনে করলাম 15 জন পছন্দ করে। আচ্ছা, তারপরে লাল রং মনে করলাম 20 জন পছন্দ করে। সবুজ রং, তাহলে আমার মোট হতে হবে 50। কালো রং 5 জন। আচ্ছা, তারপরে নীল রং 15 জন, আর এটা 20 জন। তাহলে হলো 5 আর 15 20, 20 আর 20 40, এই দুটো মিলে আমি বাকি 10 দেবো। তাহলে এটা 15 দিয়ে 5 দিলাম। আচ্ছা, নীল রংটা 10 করে দিলাম, আর সবুজ রংটা 25 করে দিলাম। তাহলে 25 আর 5 30, 40, 40, 45, তাহলে 5 5 5, এটা হলো 25 আর এটা হলো 10। বা তুমি বা ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনে যে যা বলবে তাকে সেই ঘরে গুনে তোমরা নিজেদের মতো সংখ্যা বসাতে পারো। যদি সবুজ রংটাকে আমি 20 করে দিই, তাহলে লাল রঙে আমি আর 5 বাড়াতে পারবো, অর্থাৎ এটা 10 দিলাম। এবার ঠিক আছে, 5 10 20 10 5। এরপরে কি করব? এরপরে এখানে একটা স্তম্ভ লেখচিত্র অঙ্কন করব। তো তার জন্য x অক্ষ y অক্ষ টানতে হবে।
এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, এটা হবে ওয়াই অক্ষ। এখানে 5 রকমের রং আছে, তাহলে এক্স অক্ষকে 5 ভাগে ভাগ করে নিই। তো প্রথম ভাগে এখানে যেটা আছে এটা আমি লিখলাম লাল, সাদা, নেক্সট আছে লাল, তারপরে সবুজ, তারপরে নীল, তারপরে কালো। এখন ওয়াই অক্ষ বরাবর কি করব, আমি এদিকে যেহেতু 20 পর্যন্ত আছে, তো এই পর্যন্ত 10 ধরলাম, এই পর্যন্ত 10 ধরলাম, আর এই পর্যন্ত 20 ধরলাম। তাহলে কি হলো, তাহলে 3 সেন্টিমিটারে 10, 6 সেন্টিমিটারে 20, তাহলে যদি 5 হয়, 5-এর বেলাতে কি হবে, 5-এর বেলাতে এই 3-এর হাফ অর্থাৎ 1.5 সেন্টিমিটারের জায়গাতে 5 হবে, আর এখানে 4.5-এর জায়গাতে, তাহলে কি হলো, এটা হলো 10, এটা হলো 5, এটা 15, আর এটা 20। তাহলে এইভাবে নেব। তো প্রথম সাদা রং আছে, দেখো সাদা রং 5, সাদা রঙে 5 জন আছে, তাহলে এখানে একটা এই 5 পর্যন্ত উচ্চতার একটা স্তম্ভ আঁকতে হবে। এই 5-এর ঘর, এটা এই সোজাসুজি একটা দাগ টেনে দিলাম। সাদা হলো লাল, লালের জায়গাতে 10 আছে, তো 10 মানে এই 3 সেন্টিমিটার। এক দুই তিন, এক দুই তিন এই পর্যন্ত। তারপরে আছে সবুজ, সবুজ এখানে আছে সবুজের 20 অর্থাৎ এই পর্যন্ত 6 সেন্টিমিটার। তাহলে এটা সমান্তরাল, এই অক্ষের সাথে সমান্তরাল, মোটামুটি চোখের আন্দাজে যতটা হয় সমান্তরাল করে বসাতে হবে। এখানে নেব 20, তাহলে 1 2 3 এই পর্যন্ত 10, 1 2 3 এই পর্যন্ত 20। তাহলে আমি স্কেলে এই 1 2 3 করে গুনে নিচ্ছি, অর্থাৎ যে সেন্টিমিটারে অনুযায়ী নিলে কি হবে, নিলে দেখতে ভালো লাগবে আর মাপটা নিতে সুবিধা হবে, সেই জন্য আমি 3 সেন্টিমিটারে মোটামুটি 3 সেন্টিমিটারে 10 নিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে নীল, নীল আছে দেখো, নীল 10, 10 মানে 3 সেন্টিমিটার বা 3 ঘর, 1 2 3। তারপরে আছে কালো, কালো আছে 5, 5 অর্থাৎ 1.5 সেন্টিমিটারে 5, এই যে।
তাহলে এখানে আমি স্তম্ভগুলো পেয়ে গেলাম। তাহলে এই দিক বরাবর আমি রং নিয়েছি, রং এর নাম, আর এই দিক বরাবর ছাত্র বা ছাত্রীর সংখ্যা নিয়েছি। আর ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা এক ঘর আমি 5 একক করে নিয়েছি, 5 জন করে। ওয়াই অক্ষ বরাবর প্রতি ছোট এক ঘর সমান 5 জন, আর চাইলে প্রত্যেকটি স্তম্ভ আমি আলাদা করে এরকম ডিজাইন করে দিতে পারি বা আলাদা করে রং করে দিতে পারি। আর যদি ডিজাইন না করি, রং না করি, কোনো কিছু না করি, এই অবস্থাতে ফেলে রাখি, তবুও ঠিক আছে। তাহলে এই হয়ে গেল, এটা ছিল 5-এর দাগ। এরপরে 6 দিকে আছে তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছরের ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। এই তথ্য দিয়ে স্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তাহলে এখানে বছর দেওয়া আছে 2009 থেকে 2013 পর্যন্ত, ছাত্রের সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা দেওয়া আছে। তো এখানে 6 দাগে দিয়ে লিখব প্রদত্ত ছক থেকে পাই তাহলে প্রথমে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিতে হবে। যে এখানে ছাত্রছাত্রীর সংখ্যাগুলো দেওয়া আছে দেখে নাও। সবচেয়ে কম হচ্ছে 312 আর সবচেয়ে বেশি এই 709। তাহলে আমরা 7 সেন্টিমিটারকে 700, 3 সেন্টিমিটারকে 300, 1 সেন্টিমিটারকে 100 যদি এইভাবে ওয়াই অক্ষ বরাবর স্কেল নিই তাহলে বরং সুবিধা হবে। তো এখানে প্রথমে এক্স অক্ষ টেনে নেব আর ওয়াই অক্ষ টেনে নেব। এক্স অক্ষ হচ্ছে অনুভূমিক অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে উল্লম্ব অক্ষ। তাহলে এটা সেই অনুভূমিক অক্ষ টেনে নিলাম প্রথমে, আর এটা হলো উল্লম্ব অক্ষ। এখানে এক্স, এখানে এক্স ড্যাশ, এই এক্স, এখানে ওয়াই। এরপরে এই অক্ষ বরাবর আমরা নেব বছরগুলোকে 2009 থেকে 2013। তাহলে এটা দেখো মোট 5 বছর আছে। তো 2 সেন্টিমিটার পরপর যদি একটা করে বছর নিই, দুই, 3, 4, 5, 6। তো এটা হলো 2009, এটা 2010, 2011, 2012, 2013, তারপরে আর নেই, তো ওখানে কোনো সাল লিখব না। এবার যেহেতু সর্বোচ্চ এখানে আছে 709, তাহলে আমি 700 পর্যন্ত নেব। 100, 200, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত নিলাম। তাহলে এটা হচ্ছে 100, এটা 200, 300, 400, 500, 600, 700 এবং 800। তাহলে এই দিক বরাবর নিলাম বছর, আর এই দিক বরাবর নেব ছাত্র বা ছাত্রী সংখ্যা। তো এখন প্রথমে আছে কি 628 এবং 312। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে নেব? যেটা আছে 628, তাহলে প্রথম ছাত্র বা
ছাত্রী সংখ্যা, তো এখানে প্রথমে আছে 628, তারপরে আছে 312, তাহলে 628 যেটা আছে, যেহেতু 100 200 এইভাবে ধরেছি, তাহলে এই 628কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাই 6.28, তো এটাকে মোটামুটি ধরতে পারি 28 না ধরে 6.3 ধরি। আর এখানে 312কে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে 3.12, এটাকে মোটামুটি আমরা 3 ধরতে পারি, 3.1। নেক্সট আছে দেখো, এটা ছিল 2009। এরপর 2010, 2010-এ আছে 536 415, 536কে 100 দিয়ে ভাগ, তাহলে 5.36, এটা মোটামুটি 5.4। আর এখানে 415কে যদি ভাগ করি 100 দিয়ে, 4.15, এটা মোটামুটি 4.2 ধরা যায়, কারণ 1-এর পরে যেহেতু 5 আছে সেই জন্য একটাকে 2 ধরে নিতে পারি। নেক্সট আছে 2011 সাল। 2011 সালে 709 এবং 384, 709কে ভাগ করব 100 দিয়ে, তাহলে হবে 7.09, আর এটা প্রায় 7.1। আর 384 একে 100 দিয়ে ভাগ 3.84, তাহলে এটা মোটামুটি 3.8। তারপরে 2012 সালে আছে দেখো 655 আর 510, 655কে 100 দিয়ে ভাগ, 510কে 100 দিয়ে ভাগ যদি করি, এটা 6.55, তো এটা মোটামুটি 6.6 লেখা যায়। আর এখানে 5.10, 5.1। 2013, আছে 660 আর তার নিচে আছে 629, 660কে 100 দিয়ে ভাগ, তাহলে 6.6। আর এটা 629কে 100 দিয়ে ভাগ করলে 6.29, বা এটাকে লেখা যায় 6.3। এবার আমি এই সংখ্যাগুলো আমি লেখচিত্রে বসাবো। তাহলে প্রথম 2009, 2009-তে আছে 6.3 আর 3.1, তাহলে বড়টা আগে বসাতে হবে, তাহলে আমাদের স্তম্ভচিত্র আঁকতে সুবিধা হবে। প্রথমে 6.3, অর্থাৎ যেহেতু আমি 1 সেন্টিমিটার পরপর একটা করে নিয়েছি, তাহলে 6.3 প্রথমে ওটাকে আমরা লিখতে পারি সেন্টিমিটার, 6.3 সেন্টিমিটার। 1 2 3 4 5 6, 6.3, ছোট 3 ঘর নিলাম এইখানে। এটা হলো। আর 3.1, 1 2 3, এটা হলো 3.1। তারপরে আছে 2010 সালে, 2010-এ 5.4, 4.2, প্রথমটা 5.4, 1 2 3 4 5, 5 পয়েন্ট ছোট 4 ঘর, এটা 5.4। আর 5.4 আছে, 4.2 আছে। 1 2 3 4, এটা 4.2 এই পর্যন্ত।
নেক্সট আছে 2011, 2011-তে 7.1 3.8, 7.1টাকে আগে এঁকে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এটা 7.1। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, 7.1 এবং এখানে হচ্ছে 3.8, 7.1 এবং 3.8। ওয়ান টু থ্রি 3.8। তারপর 2012 সাল, 2012 সালে আছে 6.6 5.1, 1 2 3 4 5 6, 6.6 এটা। আর এখানে 5.1। 1 2 3 4 5, এটা হচ্ছে 6.6 আর এখানে 5.1। 2013 সাল 6.6 এবং 6.3। এক দুই তিন চার পাঁচ ছয়, 6.6 এখানে। আর নেক্সট হচ্ছে 6.6 এবং 6.3। 1 2 3 4 5 6, 6.3 এখানে। তাহলে দ্বিস্তম্ভ লেখ আঁকা কমপ্লিট হয়েছে। এখন আমরা চাইলে এক সাইডটা আলাদা করে ডিজাইন করতে পারি বা আলাদা রং করতে পারি, বা দুই সাইডকে দুই রকম রং করতে পারি, বা দুই সাইডকে দুই রকম ডিজাইন করতে পারি, যেটা ভালো লাগবে সেটাই করবে। তো এটা মোটামুটি কমপ্লিট হলো। এবার ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি, প্রত্যেক এক ঘর সমান 100 জন ধরেছি। তো ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 100 জন, এটা ধরেছি। আর এখানে যে স্তম্ভ এঁকেছি, দুই রকম স্তম্ভ আছে। তাহলে যেটা ফাঁকাটা হচ্ছে ছাত্র এবং এটা ছাত্রী, ছাত্র এবং ছাত্রী। এখন এখানে প্রশ্ন, এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি, সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি। তাহলে এখানে সময়ের সাপেক্ষে শিক্ষার হার বাড়লো নাকি কমলো সেটা দেখতে হবে। তাহলে যদি ছাত্র ধরি, ছাত্রদের প্রথমে বেশি ছিল, তারপরে কমে গেছে, তারপরে বেশি ছিল, তারপরে একটু কমে গেছে, বাট প্রথম 2 বছরের চেয়ে শেষের দিকে
শিক্ষার হার একটু বেড়েছে। আর ছাত্রীদের ক্ষেত্রে প্রথমে কম ছিল, তারপরে বেড়েছে, তারপরে সামান্য কমে গেছে, পরে 2 বছর বেড়েছে। তাহলে ছাত্র এবং ছাত্রী যদি দুই শ্রেণীর স্টুডেন্টদের দেখি তাহলে কি হবে, তাহলে দেখতে পাবো ছাত্র এবং ছাত্রীদের মোট এই সময়ের সাথে সাথে শিক্ষার হার বেড়েছে। তাহলে দ্বিস্তম্ভ লেখচিত্র থেকে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে ছাত্র ও ছাত্রীদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তো এর পরের পাঠে আছে যে ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তাহলে ছাত্রের সাথে যদি ছাত্রীর তুলনা করি, 2009 সালে অনেকটা পিছিয়ে ছিল, 2010 সালে সেই পিছনের সংখ্যা একটু কমেছিল, 2011 সালে সেই ডিফারেন্সটা আরও বেড়ে গেছে, 2012 সালে ডিফারেন্সটা কমেছে, 2013 সালে এসে ডিফারেন্সটা আরও কমেছে। তাহলে আমরা অ্যাভারেজ দেখতে পাচ্ছি কি? অ্যাভারেজ দেখতে পাচ্ছি যে ছাত্রদের শিক্ষার হার সবচেয়ে বেশি এবং সবসময়ই বেশি ছিল, এবং ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের চেয়ে সবসময় কম ছিল। তাহলে এবং ছাত্রদের তুলনায় ছাত্রীদের শিক্ষার হার কম। 7 দাগে আছে আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে কিছু নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে 2টি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। তাহলে আমার বন্ধুর নাম সুমিত, রুমকি, জাহির, মেরি জোসেফ আর নাজরিন। তাহলে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাতে নাম্বারগুলো দেওয়া আছে, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাতে নাম্বারগুলো দেওয়া আছে। দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে একটু একটু বেড়ে গেছে। তো এখন দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তাহলে কার উন্নতি কতটা হয়েছে সেটা দেখতে হবে, এবং কার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়েছে উন্নতি সেটা দেখতে হবে। তাহলে এখানে দ্বিস্তম্ভ চিত্র প্রথমে এঁকে নিতে হবে। তাহলে প্রথমেই লিখব প্রদত্ত ছক থেকে পাই। প্রদত্ত ছক থেকে পাই। এবার এখানে দুটো অক্ষ আঁকতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, বা অন্যভাবে বলতে পারি অনুভূমিক অক্ষ ও উল্লম্ব অক্ষ। এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে মূলবিন্দু। এবার এখানে বন্ধু আছে 6 জন, সুমিত, রুমকি, জাহির, মেরি জোসেফ আর নাজরিন। তাহলে এখানে ছখানা ভাগ নেব। তাহলে আমি এই 1.5 সেন্টিমিটার পরপর একটা করে দাগ দিলাম। 4, 5, 6। তাহলে প্রথম ভাগটা এটা সুমিতের জন্য, তারপরটা রুমকির জন্য,
তারপরটা জাহিরের জন্য, তারপরটা আছে মেরির জন্য, তারপরটা আছে জোসেফের জন্য, তারপরটা আছে নাজরিনের জন্য। এরপরে যে পার্সেন্টেজগুলো আছে দেখো, এখানে 45, 38, সবচেয়ে কম আছে 38, সবচেয়ে বেশি আছে 80। তাহলে আমাকে 80% বসাতে হবে। তো আমি এক কাজ করি, 1 সেন্টিমিটারে প্রত্যেক 1 সেন্টিমিটারে আমি 1%, আর 10 সেন্টিমিটারে এ পর্যন্ত হলো 1, এখানে 10 ধরলাম, 2, 20, 30, 40, 50, 60, 70, 80। 10%, 20%, 30%, 40%, 50%, 60%, আর 70%, এটা হলো 80%। এরপরে সুমিতের এখানে কি করতে হবে, সুমিতের এখানে একটা স্তম্ভ আঁকতে হবে। তো স্তম্ভের সুমিতের কত আছে, সুমিতের আগে ছিল 45%, এখন হচ্ছে 65%। তো 45কে আমরা 50 ভাবতে পারি, বা সেটা না ভেবে আমরা এই 2-এর মাঝামাঝি ঘরগুলো এঁকে নিই। 10 আর 0 এর মাঝখানে 5, 10 আর 15 এর 10 এবং 20 মাঝখানে 15, এই মাঝখানে ঘরগুলো আমি এখানে দেখিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এখন প্রথমে সুমিতের করতে হবে কি, 45 ছিল, পরে 65 হয়েছে। তো 45 মানে 4.5 সেন্টিমিটার উপরে উঠবো, আর পরে হচ্ছে 65, তাহলে বেশি হাইটের স্তম্ভটা আগে আঁকতে হবে, বেশি হাইটেরটা আগে আঁকতে হবে। প্রথম 65 আছে, 10, 20, 30, 40, 50, 60, 65, এই পর্যন্ত। পঁয়ষট্টি হলো, আর তারপরে আছে 45, 10, 20, 30, 40, আর এই 5, 45। নেক্সট আছে রুমকি। রুমকির জন্য আছে 60 এবং 65, আগে ছিল 60, পরে হয়েছে 65, তাহলে 65 আগে আঁকবো। 10, 20, 30, 40, 50, 60, 65, তাহলে 65 আগে আঁকতে হবে। এরপরে 60, 60 অর্থাৎ 6 ঘর। 10, 20, 30, 40, 50, 60, এই পর্যন্ত। নেক্সট আছে জাহির। জাহির 55 এবং 68, তাহলে 68 পরে আছে, তাহলে প্রথমে বেশি হাইটেরটা নেবো, অর্থাৎ 68টা নেব। 10, 20, 30, 40, 50, 60, 60-এর পরে ছোট 8 ঘর, এই পর্যন্ত। আটষট্টি, আর আছে জাহিরের ক্ষেত্রে 55, 55 অর্থাৎ 5.5 সেন্টিমিটার উপরে উঠবো। 10, 20, 30, 40, 50, এটা হচ্ছে 55। নেক্সট আছে মেরি। মেরি 38 এবং 60, তাহলে 60 আগে আঁকবো। 10, 20, 30, 40, 50, 60,
তারপর আছে 38, 38 আছে এখানে 3 ঘর। 10, 20, 30 আর এই 8, 38। পরবর্তী আছে জোসেফ। জোসেফের 72 এবং 80, তাহলে প্রথমে হবে 80। দশ, 20, 30, 40, 50, 60, 70, 80, এই পর্যন্ত 80। আর তারপরে আছে 72, প্রথমেরটা 72। দশ, 20, 30, 40, 50, 60, 70 আর ছোট 2 ঘর 72। তারপর আছে নাজরিন। নাজরিনের আগে ছিল 62, পরে হয়েছে 70। তাহলে 70টা আগে এঁকে নেব। 10, 20, 30, 40, 50, 60, 70। আর এদিকে আছে 62। 10, 20, 30, 40, 50, 60 আর ছোট 2 ঘর। তো দ্বিস্তম্ভ চিত্র বা দ্বিস্তম্ভ লেখ কমপ্লিট হলো। এবার তাদের যে প্রথম আগে ফার্স্ট সামেটিভগুলো আমি এইভাবে আলাদা করে চিহ্নিত করে দিলাম। তো এই হলো। এখন এখানে প্রশ্ন ছিল যে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী বা ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো নতুন পদ্ধতিতে দেখতে পাচ্ছি কি প্রত্যেকের স্তম্ভ বেশি হাইটের হয়েছে। ও এর আগে এইদিকে আমরা কি ধরেছি সেটা লিখে নিই। এদিকে ধরেছি আমার বন্ধু, আর এইদিকে ধরেছি প্রাপ্ত শতকরা নম্বর, আর এখানে এরকম আছে আর এরকম আছে। তাহলে প্রথমটা আছে প্রথম পর্যায়ক্রমিক, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, আর দ্বিতীয়টা আছে এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। তাহলে স্তম্ভগুলো থেকে দেখা যাচ্ছে কি সবার ক্ষেত্রে উন্নতি হয়েছে। দেখা যাচ্ছে কেন উন্নতি হয়েছে,
ডান দিকের স্তম্ভটা সবার ক্ষেত্রে বেশি উঁচুতে আছে। দেখা যাচ্ছে যে নতুন পদ্ধতি নাম্বার পাওয়ার ক্ষেত্রে বেশি উপকারী। আর কার বেশি উন্নতি হয়েছে? এখানে উন্নতি দেখতে পাচ্ছি যে প্রথম সুমিতের এতটুকু হয়েছে, রুমকির এতটুকু, জাহিরের এতটুকু, মেরির এই, জোসেফের এই এবং নাজরিনের এতটুকু। তো উন্নতি বেশি মেরির এতটা এবং সুমিতের এতটা। তো মেরি এবং সুমিত এর মধ্যে কার কম বেশি সেটা একটু দেখা যাক। তাহলে সুমিত এবং মেরির যদি ডিফারেন্স দেখি, দেখব কি এই হাইটটা মেরির ক্ষেত্রে বেশি, এই হাইটটা সুমিতের ক্ষেত্রে কম। কারণ সুমিতের ছিল এটা 65% থেকে সুমিতের কি হয়েছে, সুমিতের 65% মাইনাস 40%, এই 45% সমান 20% উন্নতি। আর মেরির দেখতে পাচ্ছি 60% হয়েছে, ছিল 38%, তাহলে এর হচ্ছে 22% উন্নতি। ঠিক আমরা এইভাবে যেমন দেখতে পাচ্ছি, ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছি যে এই হাইটটা এখান থেকে এই পর্যন্ত, এই হাইটটা মেরির ক্ষেত্রে বেশি আর সুমিতের ক্ষেত্রে সামান্য কম, তাহলে মেরির বেশি উন্নতি হয়েছে। তো এখানে কার বেশি উন্নতি হয়েছে? অতএব মেরির বেশি উন্নতি হয়েছে। আটে আছে ফুলিয়ার উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ির তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। এই নীল কালারটা হচ্ছে উৎপলের বোনা তাঁতের শাড়ির সংখ্যা, আর পিঙ্ক কালারটা আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা। উল্লম্ব স্কেল এক একক সমান 2টি শাড়ি। দ্বিস্তম্ভ লেখচিত্রটি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর লেখার চেষ্টা করি। এখানে হচ্ছে এই সেই লেখচিত্র। এটা 2008, 2009, 2010, 2011। 2008-এ উৎপলের বোনা শাড়ি আর এটা আমিনার বোনা শাড়ি। তাহলে এইভাবে প্রত্যেকটা সাল বা প্রত্যেকটা বছর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন, কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে? আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি বুনেছে? তাহলে উৎপলের যেহেতু নীল কালারেরটা, এটা সবচেয়ে হাইট বেশি এই বছর, অর্থাৎ 2008 সালে সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, আর এটা ছিল 28টা। আর সবচেয়ে কম বুনেছে এটা 2010 সালে, আর এই 2010 সালে ছিল, এখানে দেখতে হবে যে এটা কততে আসছে, এটা হয়তো 12 এবং 16-র মাঝামাঝি, অর্থাৎ 14। আটের এক, তাহলে কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে? 2008 সালে উৎপল সবচেয়ে বেশি, অর্থাৎ সেটা 24টা তাঁতের শাড়ি বুনেছে। তারপরে আছে যে আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি, এবং সবচেয়ে কম হচ্ছে 2010-এ, এটা 16 আর 12-র মাঝামাঝি, অর্থাৎ 14। এবং 2010 সালে সবচেয়ে বেশি, এই সবচেয়ে কম, অর্থাৎ এখানে হবে 14টা বা 14টি।
তাঁতের শাড়ি বুনেছে। তো এক দাগের উত্তর হলো। এবার 8-এর 2, কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি বুনেছে লিখি। আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি বুনেছে। এবার আমিনা বিবি, তো আমিনা বিবি ছিল পিঙ্ক কালার, সবচেয়ে বেশি এটা 2011 সালে, আর আমিনা বিবি বুনেছে 20 আর 24-এর মাঝামাঝি অর্থাৎ 22টা, আর সবচেয়ে কম হবে 2009 সালে, এটা হচ্ছে 12টা। আমিনা বিবি 2011 সালে সবচেয়ে বেশি অর্থাৎ 22টি ও 2009 সালে সবচেয়ে কম 12টি তাঁতের শাড়ি বুনেছে। এরপরে 8-এর 3, কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। তাহলে কোন কোন বছরে উৎপলের বেশি, তাহলে 1, এটাও 1-2, তাহলে 2008 সালে ও 2009 সালে এই 2 বছরে উৎপল বেশি তাঁতের শাড়ি বুনেছে আমিনা বিবির চেয়ে। 2008 ও 2009 সালে উৎপল আমিনা বিবির চেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। আর এর সাথে জোড়া আছে যে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে, তাহলে 2008-এও বেশি, 2009-এও বেশি, 2009-এ এতটুকু বেশি, 2008-এ এতটা বেশি, অর্থাৎ 2008-এ সবচেয়ে বেশি 2008-এ। 2008 সালে 2008 সালে কোন বছরে আমিনা বিবি থেকে বেশি, আচ্ছা 2008 সালে আমিনা বিবির থেকে সবচেয়ে বেশি শাড়ি বুনেছে। এরপর 8-এর 4, আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে দেখি। তাহলে আমিনা বিবির বেশি এই 2010 সালে আর 2011 সালে। 2010-এর ক্ষেত্রে এতটুকু বেশি, 2011-এর ক্ষেত্রে এতটা বেশি, অর্থাৎ 2010-2011, বাট বেশি পরিমাণটা এই 2011-তে বেশি। তাহলে এটাই লিখব যে 2010 ও 2011 সালে আমিনা বিবি উৎপলের চেয়ে বেশি শাড়ি বুনেছে
এর মধ্যে 2011 সালে সবচেয়ে বেশি বুনেছে। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।